এখন ওরা যাই চায় মনে করে যে এইটাই তাদের পেতে হবে, এটা দিতেই হবে তাদেরকে। তারা তাদের যে কোনো ন্যায় অন্যায় ন্যায্য অন্যায্য যে কোনো দাবিকে মনে করে যে এটা একটা নির্দেশ, এবং সেই নির্দেশ তামিল করতে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই বাধ্য। কেউই এই ধরনের কোনো অন্যায্য আদেশ নির্দেশ অনুরোধ উপরোধ মানতে বাধ্য না। এখানে যা কিছু ন্যায়সঙ্গত, যা কিছু বাংলাদেশের জন্য ভালো, সেইটা করতে হবে। সেটা যদি যে কেউ এসে চায়, সেখানে মাথা নেড়ে তাদেরকে হ্যাঁ ভাইয়া, ঠিক ভাইয়া, জি ভাইয়া বলার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা এই সরকার করেছে, এবং করার ফলে যে ঘটনাটা ঘটার কথা ছিল সেটাই ঘটেছে। আমরা যখন তখন কথা বলেছি যে আমাদের ভালো চায় না, এখন যখন আবার কথা বলছি এখন বলবে কি জানে, এখন বলবে না এখনো আমাদের ভালো চায় না, এখন সরকারের ভালো চায়। ঘটনাটা সেইটা না, এই পুরো পরিস্থিতিটা ঘটতে দেওয়া হয়েছে, এবং এখন তারা যে কোনো দাবি দাওয়া নিয়ে তারা হাজির হয়ে যাচ্ছেন, এবং তারা বলার চেষ্টা করছেন আমাদের কথা না শুনলে তুমি চলে যাও, আমরা আরেকজনকে বসাই দিব। দেশ তো ছেলে খেলা করার জিনিসটা। আপনি ছেলে হতে পারেন, হাতে মোয়া নিয়ে ঘুরতে পারেন, কিন্তু দেশ তো কারো মোয়া না যেটা সে হাতে নিয়ে ঘুরবে। দেশ কিন্তু বাংলাদেশের সবার। এখানে একজন যেমন পরীক্ষা দিতে না পারলে তার মন খারাপ হয়, আরেকজন সে যদি তার চাকরিতে ঠিক মতো যেতে না পারে তার মন খারাপ হয়, আরেকজন যদি রাস্তায় এইসব কারণে আটকে থেকে হাতে ক্যানুলা নিয়ে হেঁটে যেতে হয় তারও মন খারাপ হয়। ফলে কারোই কোনো অধিকার নেই অন্যের জীবনযাত্রাকে বিপর্যস্ত করা, এবং সেই বিপর্যস্ত করার প্রক্রিয়া তারা করেছেন। যেখানে সেখানে গিয়ে পদযাত্রা শুরু করে দিয়ে যেমন তেমন জায়গাতে নিরাপত্তা হুমকি ঝুঁকি তৈরি করে তারা মানুষজনকে রাস্তায় আটকে রেখে, আমরা দেখেছি ক্যানুলা হাতে লাগানো রোগী ক্যানুলা হাতে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কারণ যেতে পারছে না, বন্ধ। আমরা দেখেছি নিরাপত্তার নামে কোটি কোটি টাকা রাষ্ট্রে খরচ করা হচ্ছে। এত ফেসবুক আছে, এত কিছু আছে, কই তখন তো এরকম পদযাত্রা করার দরকার হয়নি। হঠাৎ তাদের পদযাত্রার ভূত মাথায় চাপলো কেন? চেপেছে কারণ তারা আসলে মূলত তাদের ক্ষমতার প্রদর্শনী করতে চাইছেন, তারা দেখাতে চাইছেন যে তারা সবকিছু নিয়ন্ত্রণ করেন, এবং এই ক্ষমতার প্রদর্শনী হচ্ছে রাজনীতি। যখন এই এই আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, তখন আমরা একটা সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হবে না। আগে যেমন লোকজন ভিআইপি ভিভিআইপি আমাদের জীবন বিঘ্নিত করতে, সেটা করবে না। আমরা চেয়েছিলাম যা ঠিক সেইটা করবে সরকার। আমরা চেয়েছিলাম যা সত্য সেটা উচ্চারণ করবে গণমাধ্যম। আমরা দেখলাম যে এরা এসেই প্রথমে গণমাধ্যমকে ভোটে ঢুকে পড়ে এর চাকরি যাবে, ওর চাকরি যাবে, একে হুমকি তাকে হুমকি দিতে শুরু করেছে। এখন হুমকি দিতে দিতে এখন নিজেদের উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে। জি, আমি একটু প্রশ্ন একটা যোগ করতে চাই এখানে, যে রাজনীতি, তাদের রাজনীতি, তাদের পদযাত্রা, তাদের ক্ষমতা প্রদর্শনের কথা বলছেন। এইখানে একটা দেখলাম আমরা, মানে এই ঘটনার মধ্যে রাতের বেলা বৈঠক হলো, প্রধান উপদেষ্টা প্রথমে 4 দলের সাথে বৈঠক করলেন, তার মধ্যে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই 4টি দল। আমরা যে ছবিটি একটা দেখলাম, এই বৈঠক সম্পর্কেও কথা বলবো, কিন্তু ওই যে ক্ষমতা প্রদর্শন বা তাদের রাজনীতির জায়গাটা এই জায়গাটা একটু শুনতে চাই। যে সেখানে আমরা যে ছবি দেখলাম, ফটো সেশন যেটি হলো, সেখানে দেখলাম সবাই আইডি ঝুলিয়ে আছেন। সেখানে বিএনপির 2জন নেতা, জামাতের 2জন নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সবাই গলায় আইডি ঝুলিয়ে আছেন। এনসিপির 2জন নেতা নাহিদ এবং আখতার, এই 2জন ছিলেন, তাদের গলায় কোনো আইডি ছিল না। মানে এর আগেও আপনিও কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন তখন কথা বললেন নাহিদকে ডেকে। মানে তারা কি আসলে তাদের যাতায়াত, তাদের বিষয়টা কি খুব বিশেষভাবে দেখানো হচ্ছে? দেখানোর বিষয় না, এটা তো একটা পক্ষপাত। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর শুরু থেকে এনসিপির প্রতি পক্ষপাত করছে। সবাই এখন মনে করে যে এনসিপি হচ্ছে সরকারি দল, আমি নিজেও মনে করি। এনসিপি তো এখনো রেজিস্টার্ড কোনো দলই না, তাই না? উনি যখন বলবেন যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছি, সেখানে তো এনসিপি ঢোকারই কথা, কারণ তারা এখনো তো রিকগনাইজ রাজনৈতিক দলই না। না, আপনি ঠিক বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে প্রথমে যখন তিনি এসে বক্তৃতা দিয়েছেন, উনি বলেছেন ছাত্রদের দল করা উচিত, ছাত্রদের উনি দল করার উৎসাহ দিয়েছেন। তারপরে নিজের উপদেষ্টা মন্ডলী থেকে একজনকে পাঠিয়ে দিয়েছেন ছাত্রদের দলের সভাপতি হওয়ার জন্য। তারপরে উনি যখন তখন তাদের সঙ্গে মিটিং করেন সবার আগে, এবং এইখানে অনিবন্ধিত এনসিপি কে তিনি ডেকে নিয়ে বাকি 3টি বৃহৎ দলের সঙ্গে তাদের সঙ্গে আলাপ করেছেন। এখন তিনি বিএনপিকে তিনি ডিফ্যাক্টো অথবা তিনি তার নিজের সিদ্ধান্ত অথবা তার সাথে যারা আছেন সকলের সিদ্ধান্তে তারা এই দল থেকে বাংলাদেশের একটি বৃহৎ দল হিসেবে নিজের থেকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। ভোটে আসুক, ভোটে এসে তারা ভোটে প্রমাণ করুক যে তারা অনেক ভোট পেয়েছে এবং তারা সত্যি সত্যি বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৃহত্তম দল, তারপরে এই আলাপটা হতে পারে। উনি যে কোনো আলোচনা এনসিপিকে ডেকে নিয়ে করেন। বাংলাদেশে কি ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র এনসিপি, বা এটা কি আসলে ছাত্রদের দল? যদি ছাত্রদের দলই হয়ে থাকে তাহলে এরা যখন বড় হবে তখন এরা কাদের দল হবে?
ধরেন কত বছর পরে এরা ছাত্রদের দল থাকবে না, এই দলটা নিজেদেরকে ছাত্রদের দল, বিপ্লবীদের দল, নানান দল বলে বলতে থাকে। এখানে কি যারা আছেন সবাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? বিপ্লব কি মাঠে যারা করেছেন তারা বিপ্লবী, নাকি ফেসবুকে যারা করেছেন তারা বিপ্লব? স্ট্যাটাস দিলে বিপ্লবী হওয়া যাবে, নাকি মাঠে গেলে বিপ্লবী হবে? এই দলটা বহুদিন থেকে বলছে আমরা কিছু হলে আমরাই জুলাই সনদ দিয়ে দিব। বাংলাদেশের হয়ে মানে পুরো জাতির হয়ে সনদ দেওয়ার অধিকার তারা পেয়েছে? গোটা জাতি তাদের পিছনে দাঁড়িয়ে আছে, তারা সেটা বলতে চান। তাহলে এগুলো সবই অ্যানোম্যালাস বিষয় বলি। অ্যানোম্যালাস বিষয় আমাদের প্রধান উপদেষ্টা এবং তার আশেপাশে যারা আছেন তারা এটা তৈরি হতে দিচ্ছেন এবং দিয়েছেন। এই যে আইডি ছাড়া তারা দাঁড়িয়ে আছেন, দেখলে মনে হয় যে এরা সব প্রধান উপদেষ্টা ডান হাত বাম হাত। এটা তো একেবারে খুব একটা বাজে দৃশ্য, এটা তো আমরা দেখতে চাই না। ওইখানে যদি প্রোটোকল থাকে সবাই আইডি করবেন, সবাই আইডি করবেন। নিয়ম কারণ কি একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম? আমি একটু এখান থেকে ইশফাক ইলাই চৌধুরী আপনার কাছ থেকেও একটু এই মন্তব্য শুনতে চাই। এই যে ছবিটার কথা আমি বলছিলাম, আমি একটু খুঁজেও বের করছিলাম কথা বলতে বলতে, যে এই ছবিটার কথা বলছিলাম যেখানে প্রধান উপদেষ্টার পাশে নাহিদ ইসলাম আছেন, পেছনে উপদেষ্টারা দাঁড়িয়ে আছেন, সামনে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে আছেন। রাজনৈতিক নেতা যারা সবার গলায় আইডি ঝুলানো আছে, শুধুমাত্র নাহিদ ইসলাম এবং আখতার এই দুজনের গলায় নাই, আর নাই হচ্ছে উপদেষ্টাদের বা সরকারের ব্যক্তিদের। মানে তারা কি সরকারের মধ্যে? এটাই আসলে বোঝানোর একটা জায়গা। তাই তো হচ্ছে। ওই যেটা আমি প্রথম প্রশ্ন করলাম, উনি বলেন বড় দলদের সাথে কথা বলেছেন, চাইলে এনসিপি যদি বড় দলই হয়, এনসিপি তো এখন ইলেকশন কমিশন তো তাকে রিকগনাইজই করেনি, তাদের না আছে কোনো গঠনতন্ত্র, না দে হ্যাভ গট কোনো ইলেকশন সিম্বল। একটা পার্টির যে ইয়েগুলো থাকতে হবে সেগুলো তো তারা মিট করেনি হয়তো, সেই জন্য তারা এখনো ইয়ে নয় মানে। কিন্তু কথা হচ্ছে ওই যেটা ইয়ে বললেন যে ডি ফ্যাক্টো আর কি, তারা রিকগনাইজ নিজেকেই নিজে ডিক্লেয়ার করে দিয়েছে। দেখেন আপনার ওই দিক কুমিল্লা চিটাগাং থেকে আসার সময় তাদেরকে আর্মার্ড কার, তারপরে সোয়াট টিম, বাংলাদেশের নিরাপত্তার যত ওই ইয়ে ছিল অর্গানস ছিল, র্যাব ট্যাব সব পাহারা দিয়ে আনা হয়েছে। এত পাহারা তো উপদেষ্টারাও কোনোদিন পায়নি। তো এখানেও তো আসলে, যদিও আমি আসলে অন্য বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আপনিও প্রতিরক্ষা বাহিনীর এই অংশ, সেখানে এই যে তাদেরকে এত নিরাপত্তা দেয়া, এই সিদ্ধান্তটা কি সেনাবাহিনী আসলে কিভাবে নেয়? আমি তো এখন আমি একটা অবসরপ্রাপ্ত, বহুদিন ধরে অবসর, আমি তো ভিতরের খবর জানি না, রাখার চেষ্টাও করি না, কারণ এটা ঠিক না। তবে এটা ডেফিনেটলি যদি একজন দেশপ্রেমিক এবং সেনাবাহিনীকে যদি সে সত্যি ভালোবাসে, তখন তাকে এই ধরনের পুলিশ ডিউটি দেওয়াটা তার প্রাইডে একটা আঘাত করবে। তার যে গর্ব, যে ইউনিফর্মের গর্ব, তার র্যাঙ্কের গর্ব, এখানে আঘাত করবে। কিন্তু এখন ধরেন কমান্ড তাকে মানতেই হচ্ছে, কিন্তু এগুলোরও একটা রিয়াকশন অনেক সময় হয়, ওইগুলো হওয়া উচিত। আমাদের অ্যাজ নূর সাহেব বলছিলেন যে আমরা তো হোল আইডিয়াটা ছিল যে গভর্নেন্স আরো ভালো হবে, প্রশাসন যেসব দুর্নীতি বলুন, আমাদের প্রশাসন অদক্ষতা বলুন। এই যে পরশু দিন এটা ঘটেছে, সরকার বললো যে এটা অনেকবার বলছে যে পুরোনো গাড়ি বাসগুলো ঢাকা শহরে চলবে, ঠিক আছে? কারণ এরকম আমার জানা মতে কোন রাজধানী, কোন ইভেন আফ্রিকা, হয়তো মালি বা ওই ধরনের দুই একটা দেশ ছাড়া, আমি তো দুই একটা আফ্রিকান দেশেও গেছি, মানে রাজধানী শহরে এত পচা বাস কোথাও নেই, পাবলিক সিস্টেমের মনে। তো ওরা করলো কি, 10-12টা বাস সকালে ইয়ে করলো, সিজ করলো, ব্যাস বাস মালিক সমিতি এবং এরা এসে ঘেরাও করলো, এটিয়ে তারপর আবার সব চলে গেল ওই গাড়ি ছেড়ে। এইভাবেই যখন অদক্ষতা এবং মানে ইয়ে চলছে, আপনার এনবিআর কি হচ্ছে এখন, এনবিআর আপনার ঘুষের রেট বেড়ে গেছে, বুঝছি ইনকাম ট্যাক্স এখন আমরা যারা ইনকাম ট্যাক্স দেই, ব্যক্তিগতই হোক আর ইনস্টিটিউশনাল হোক, we know that there is no change except things have become worse. তো সিটি কর্পোরেশনের তাই অবস্থা, মানে আপনি কোথায় ইয়ে করছেন, সর্বক্ষেত্রেই নানান অচল অবস্থার কথা বলছেন। আপনি বলছিলেন যে রাস্তাঘাটে যে বাস চলছে, যে অচল ধরনের বাস চলছে, সেগুলো না চালালেও মানে সমস্যার মুখে পড়তে হচ্ছে। যেটা আমি বলছি যে
যে বিমানের ক্ষেত্রেও কি সেরকম কিছু ছিল কিনা, মানুষের মনে এরকম অনেক প্রশ্ন আছে। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো, আপনি আছেন আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে বিশেষ করে প্রশ্ন আছে, আমার দর্শকরাও আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে। কিন্তু ডাক্তার আব্দুল নূর তুষার ওই বিষয়টা একটু স্পষ্ট, মানে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব সহ আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তারা যে 9 ঘন্টা আটকে থাকলেন, তারপরে একটা ফেসবুক পোস্টও দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন যে আমরা চাইলে আরো আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বল প্রয়োগে আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই সেখানে ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে আমরা তখনই কেবল বিদায় নিয়েছি। এটি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন। মানে এটি তার খুব একটা, এই অবস্থান কিভাবে দেখছেন? মানে তারা চাইলেই আসলে আরো আগেই ফিরে আসতে পারতেন, এই হচ্ছে তাদের অবস্থা। যদি 2 দফা বের হওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। না, চাইলে কিভাবে বেরোতে পারতেন? আপনি বরং ওনাকে ডাকেন আপনার অনুষ্ঠানে, দেখে জিজ্ঞেস করুন যে চাইলে আপনি বেরোয় আসতে পারলে ভিতরে বসে বসে কি করছিলেন, ভেরেন্ডা ভাবিতে ছিলেন? ওই যে পরিস্থিতি অনুকূলে আসার জন্য সময় বসে পড়েছিল, পরিস্থিতি অনুকূলে আসার জন্য ওনারা ভিতরে বসেছিলেন, ওই 9 ঘন্টা কি করছিলেন? ভেরেন্ডা ভাবছিলেন? জিজ্ঞেস করেন। মনে তো ওখানে বসে বসে ভেরেন্ডাই ভাবছিলেন। কেননা গোপালগঞ্জে আটকে থাকলে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে হয়, ওখানে গুলি চালাইতে হয়। আর এখানে আটকে গেলে পরে 9 ঘন্টা বসে থাকে। ওনাকে 90 ঘন্টা আটকে রাখলে এখান থেকে উনি বেরোতো না, 90 ঘন্টা কিন্তু বসে থাকতো ভেরেন্ডা ভাবছে। কারণ উনি যেটাকে প্রেশার গ্রুপ বলেছে, ওনাকে যে কোনো ওখানে আটকে রাখলে 90 ঘন্টা আটকে রাখা উচিত। কারণ উনি তো প্রেশারে আছে, ভালো প্রেশারে, হাই প্রেশারে আছে। হ্যাঁ, কিন্তু প্রেশার শুনছে। তো ওনাকে জিজ্ঞেস করেন, আপনি তাকে ডাকেন না কেন আপনার অনুষ্ঠানে? ডেকে তাকে জিজ্ঞেস করেন না যে 9 ঘন্টার আগে আপনি বেরোয় আসতে পারলে কিভাবে বেরোয় আসতেন, কি দিয়ে, কোন জাদু মন্ত্র বলে? তাহলে ভেতরে ভেতরে বসেছিলেন কেন? ওখানে বসে সরকারের অন্য ধ্বংসের সময় ধ্বংস করছিলেন কেন? মানে 9 ঘন্টা পরেও এসেছেন নিরাপত্তা বাহিনীর সহায়তায়, দেখেছি। যে সহায়তায় বেরো, ওনারা তো নিরাপত্তা বাহিনীর সহায়তা করে এখন কোথাও যাইতে পারে না। ওনাদের যে রাজনৈতিক দলটা বানিয়েছেন, তারা তো, তাদের প্রতীক হওয়া উচিত এপিসি, পার্সোনাল ক্যারিয়ার। তারা এই প্রতীকের জন্য আন্দোলন করতে পারেন, কারণ মানুষ এই প্রতীকের সঙ্গে তাদেরকে যুক্ত করে ফেলেছে। জি, আমি আরেকটু আসলে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো। আমার দর্শকরা যে প্রশ্নগুলো করছেন, আমি ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে, বিমান হামলা, আলী আকবর নামের একজন লিখছেন, বিমান হামলা পরিকল্পিত না হলে দরজার সামনে পড়বে কেন? এটা না হলে লাশ গুম করা হবে কেন? মানে মানুষের মনে এই প্রশ্নগুলো আসছে, আপনি কি বলবেন এই প্রশ্নগুলো নিয়ে? বিমান হামলা, বিমান না, এই ব্যাপারে আমি একদম নির্মোহভাবে বলছি যে বিমান এটা তো একটা দুর্ঘটনা হয়েছে। কেউ তো, পাইলট তো নিজে, এটা কামিকাজি পাইলট না যে আমি স্কুলের উপরে গিয়ে পড়ে আমার নিজের আত্মাহুতি দিচ্ছি, তা তো না। এয়ারক্রাফট টেক অফ করেছে, টেক অফ করে ডেভেলপ, এটা একটা টেকনিক্যাল সমস্যার সমাধান হয়েছে। হি ওয়ান্টেড টু কাম ব্যাক এন্ড ল্যান্ড টু সেভ দিস এয়ারক্রাফট এন্ড অল। তার কিন্তু সেই যে যতটুকু যাওয়ার কথা ছিল তার আগেই সে পড়ে গেছে, এবং এয়ারক্রাফটটা ওই দুর্ভাগ্যবশত স্কুলে পড়েছে। ওখানে কিন্তু আপনার ওই স্কুলটা যদি আপনি ম্যাপে দেখেন, ওটা একদম এয়ারপোর্টের মানে গ্লাইড পাথের উপরে। আমরা যে এয়ারপোর্টে যখন ল্যান্ড করে বা টেক অফ করে, সবাই কিন্তু ওই স্কুলের উপর দিয়ে যায়। এবং গত 20 বছর আমাদের এই এয়ারপোর্ট চালু হয়েছে 1980 সাল থেকে, রাইট? 1980 সাল থেকে আজকে এই কত বছর হলো, 80 থেকে 2025, এই এত বছর, 30-40 বছর ধরে কিন্তু এইভাবেই চলছে, এবং এখনো চলছে। এখনো এই মুহূর্তে স্কুলের উপর দিয়ে যাচ্ছে, আসতেছে, প্ল্যান করতেছে। বা আমাদের এইদিকে বাড়িধারা বলেন, নিকুঞ্জ বলেন, গুলশানের উপর দিয়ে তো ফ্লাইট গুলো যাচ্ছে। যখন এই এয়ারপোর্ট ডিজাইন হয়েছিল তখন তো এই এত বসতি ছিল না। এই আপনার বিয়ন্ড ক্যান্টনমেন্ট বা এই গুলশানও তখন, গুলশান বানানিও খুবই বিরল ছিল আর কি, জনবিরল এলাকা। কিন্তু এখন হয়ে গেছে ঘনবসতি, যেটা আমরা বারবার, আমি যখন এয়ারফোর্সে ছিলাম, আমরা বারবার সরকারকে বলেছি যে এই এয়ারপোর্ট যদি দিনকে দিন এটা আরো বেশি বিজি হয়ে যাচ্ছে, তো আমরা হয় এয়ারফোর্স একটা আলাদা ঘাঁটি করুক ঢাকা, কারণ ইউ সি রিমেম্বার দিস থিং, ঢাকা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, আমাদের রাজধানী, এবং একমাত্র ঢাকাতেই আমাদের রিয়েল ফাইটার্স আছে। হ্যাঁ, তো এখন এই ঢাকাতে যদি না থাকতে হয়, তো ঢাকার আশেপাশে থাকতে হবে। আশেপাশে আমরা শ্রীপুর, ঘাটাইল, আপনার ইভেন যে বাম দিকে আপনার শ্রীনগর, যেখানে যে আড়িয়ল মিল এলাকা,
একটু কম বসতিপূর্ণ যেসব জায়গায়, কারণ বাংলাদেশে একটা এয়ারফিল্ড করতে গেলে সব থেকে বড় প্রবলেম হবে যে জমি অধিগ্রহণ করা, এত ঘন বসতি, সেগুলো সম্ভব হয়নি। সরকারের কাছে অনেকবার এগুলো সার্ভে হয়েছে, একবার তো প্রায় ফিক্সড হয়ে গিয়েছিল যে আমরা এই আড়িয়াল বিলে যাব, ওখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার কথা ছিল, কিন্তু এই স্থানীয়রা আন্দোলন করলো, আন্দোলন করে পুলিশের গুলি হলো, একজন দুজন মারা গেল, সরকার বললো যাও এখানে আমরা করবো না। এটা কি আমরা আরো যে থার্ড টার্মিনাল বানানো হলো, কিন্তু কথা টার্মিনাল বানালেন, কিন্তু আমার এই এয়ারপোর্টে তো মাত্র একটা রানওয়ে। You see, it is not an international standard international airport. এখানে যদি মনে করেন আপনি এয়ারক্রাফটে যদি টায়ার বাস্ট হয় ল্যান্ড করতে গিয়ে, এবং এয়ারপোর্ট যদি রানওয়ের উপরে আটকা পড়ে, তাহলে যে বাকিরা এয়ারক্রাফট থাকবে, হয় তাদেরকে চিটাগাং যেতে হবে, নয় কলকাতা যেতে হবে, নয় সিলেট যেতে হবে। দিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নয় ওই অফ দ্যাট স্ট্যান্ডার্ড, এবং কোনো জায়গাও নেই, আপনি করবেন। এই যে এয়ারক্রাফটটা যেটা হলো, এটা খুবই দুঃখজনক। ধরেন এটা যদি ওই স্কুলে না পড়ে দাঁড়ে, এখানে ঠিক এইরকম জায়গায় কিন্তু আজকে থেকে প্রায় 25 বছর আগে একটা ফোকার ফ্রেন্ডশিপ, যেখানে আমি নামটা বলি, মহিলা ক্যাপ্টেন ছিলেন তখন কিন্তু এগুলো সব জলাভূমি ছিল। ওই প্লেনটা আপনার রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ওখানে ডুবে গেছে এবং সব মারা গেছে, প্যাসেঞ্জার মারা গেছে আমাদের। কিন্তু এখন ওই ডোবা নাই, সব আপনার বিল্ট আপ এরিয়া হয়েছে এবং অনেক হাই রাইজ। তাহলে কি আসলে সেই আড়িয়াল বিলে হবার যে সিদ্ধান্তটা হচ্ছিল সেটি আসলে খুব মানে যৌক্তিক বা উপযুক্ত সিদ্ধান্ত ছিল সেই সময় স্থানীয়, এবং তখন বিএনপি আর কি সংসদে ছিলেন। আমার মনে পড়ে যে তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধী দলের দাবি মেনে নিলাম, একরকম ক্ষোভের সাথে। আমি জানি না কারা দাবি করেছে, স্থানীয় ওখানে বড় বড় আপনার মাছের ঘের আছে, হ্যাঁ, ওখানে কিছু প্রভাবশালী লোকরা এগুলো কন্ট্রোল করে, তারাই এইসব অর্গানাইজ করেছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল এত সুন্দর একটা রানওয়ে হতো, আপনার ওই ওয়াটার বডি রেখে, ওয়াটার বডিকে অ্যাকচুয়ালি আরো সুন্দর করে ওয়াটার বডি থাকতো, আপনার মাছও থাকতো, ওখানে রিসর্ট হতে পারতো, ওখানে হোটেল হতে পারতো। প্ল্যান ছিল যে মেট্রো রেল দিয়ে। সংক্ষেপে আরেকটু শুনতে চাই যে সেটি একটি ভালো সিদ্ধান্ত, দুটো সিদ্ধান্ত নিয়ে তৎকালীন সরকারের, কারণ সেই রেস তো এখনো চলছে। এই একটা সিদ্ধান্ত যে আড়িয়াল বিলে হবার সিদ্ধান্তটা হলে খুব সঠিক বা যৌক্তিক ছিল বলছেন আপনি, আর একটা হচ্ছে যে এই যে বিমানগুলো কেনার যে সিদ্ধান্ত। ওকে বিমানের কথা আমাদের প্ল্যান ছিল, দেখেন আমি তখন ডাইরেক্টর এয়ার ডিফেন্স ছিলাম, 98 এর দিকে আমরা 8টা MiG-29 কিনলাম। ওকে, তো কথা ছিল এই 8টা MiG-29, তারপরে আরো 8টা কিনে একটা স্কোয়াড্রন হবে, তারপরে MiG-29 আরো উন্নত ভার্সন, এবং তারপরে কন্টিনিউয়াস। কিন্তু তখন বলা হলো যে এই এয়ারক্রাফট এত সফিস্টিকেটেড, বাংলাদেশে এটা চালাতে পারবে না, এটা মেনটেনেন্স করতে পারবে না, এটা 1 মিনিটে বাংলাদেশের আকাশ সীমা, নানান ধরনের অদ্ভুত কথাবার্তা। কিন্তু দেখেন আজকে পর্যন্ত ওই 8টা এয়ারক্রাফট, এখনো 8টা এয়ারক্রাফট আছে। ইউসি হয়তো মাঝে মাঝে আনসার্ভিসেবল থাকে, বা 6টা 7টা 4টা 5টা সবসময় থাকে। একটা অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ওই 8টার পর থেকে আজ পর্যন্ত কোনো আধুনিক বিমান কেনা হয়নি। হ্যাঁ, F7 গুলো আমরা 1980 সাল থেকে অপারেট করছি, তবে F7 গুলো উন্নয়ন হয়েছে। F7 প্রথম জেনারেশনে যে F7 কেনা হয়েছিল, পরের দিকে F7 যেটা এটা ক্র্যাশ করলো, F7B, বাংলাদেশের জন্য তারা একটা স্পেশাল ইয়ে করেছিল, অ্যারোডাইনামিক্স এ কিছু চেঞ্জ হয়েছে, এভিয়নিক্স এ ওয়েস্টার্ন এভিয়নিক্স লাগানো হয়েছে, রেডার লাগানো হয়েছে, এবং ইট ইজ এন আপগ্রেডেড ভার্সন। সো ওয়েল এগেইনস্ট মানে ইট ক্যান স্টিল অপারেট ফর আদার 10-15 ইয়ার্স, কারণ একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে সাধারণত 25 থেকে 30 বছর। অ্যাবসলিউটলি আপনি যদি প্রপার মেইনটেনেন্স করেন কোনো অসুবিধা নেই, কিন্তু একটা টাইম আসে তখন আপনি এটা তো একটা জেনারেশনের আগের জেনারেশন, এরপরে কয়েকটা ভার্সন এসে গেছে। এখন F-16 is also old now, F-35, Rafale, Russian Sukhoi, এগুলো these are the Chinese J-10, J-11, তো এগুলো বারবার এয়ারফোর্স থেকে কিন্তু প্রপোজাল গেছে, কিন্তু আনফরচুনেটলি আমি এটা অন্যান্য চ্যানেলে বলেছি যে 3টা বাহিনীর মধ্যে আমি
একদম ডিসপ্যাশনেটলি বলছি যে এয়ারফোর্স হয়তো তার কেসটা ওইরকম স্ট্রং ভাবে দেয়নি। নেভির যেভাবে গ্রোথ হয়েছে বাংলাদেশে, আর্মির যেভাবে গ্রোথ হয়েছে বোথ ইন ম্যান পাওয়ার অ্যান্ড ইন ইকুইপমেন্ট, এয়ারফোর্সের হয়তো ম্যান পাওয়ারের গ্রোথ হয়েছে, এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার মার্শাল, এয়ার চিফ মার্শাল হয়েছে, কিন্তু ফাইটিং যে পাওয়ার, আমরা ট্রান্সপোর্ট কিনেছি, হেলিকপ্টার কিনেছি, এগুলো ভালো, কিন্তু যে ফাইটিং যে এলিমেন্টটা which is ফাইটার এয়ারক্রাফট, বম্বার এয়ারক্রাফট, এগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট হয় নাই, যার ফলে আজকে তাহলে একদম একটু সংক্ষেপে যদি এটার সামারি করি, যে তাহলে এই যুদ্ধ বিমান F7 BGI যেটি বলা হচ্ছে, এই মডেল যেটি বিধ্বস্ত হলো, সেটি বা সেটির 36টি বিমান একসাথে কেনা হয়েছিল 2013 সালে বলে জানছি আমরা, সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল? মানে এরকম রাজনীতিবিদ এখন এটা বলছে ভাগাড়ি বিমান, পচা মাল কেনা হয়েছে। না, এটা নয়, কখনোই ওই ভাঙারি কেউ বানায়ও না। আমরা অ্যাবসলিউটলি যে ধরেন হয়তো এইরকম চয়েস, আমি তো তখন বিমান বাহিনীতে ছিলাম না, আমি কিন্তু ওই সময়ই চলে আসছি, 2003-এ চলে আসছি, যে আপনি 36টা F7 কিনতে পারেন, ওই দামে আপনি 10টা রাফায়েল কিনতে পারেন, অথবা ওই দামে হয়তো আপনি 6টা সুখোই কিনতে পারেন, বিকজ the more you go for the modernization you will also have to spend more money. আপনি জানেন এই যে এখনকার এই রাফায়েলের কথাই বললাম, এগুলো প্রায় $80-90 মিলিয়ন এক একটা পিস। তো আমাদের তো the kit is small, আমাদের যে বাজেটের সেখান থেকে আর্মিকে দিতে হবে, নেভিকে দিতে হবে, এবং এয়ারফোর্সের আমি বলবো যে প্রায়োরিটিটা তখন কি হয়। তবে যে যখনই যে প্লেনটা কিনবো সেটা তো আমি ফ্যাক্টরি থেকে ফ্রেশ আমি কিনবো, এবং যেসব রিকোয়ারমেন্ট আমাদেরকে আমরা দিব, যে আমার এই জিনিস থাকতে হবে, এই ক্যাপাবিলিটিস থাকতে হবে। তো এখন যদি মানে দিস ইজ নট এইসব কথাবার্তা যেসব বলা হচ্ছে এগুলো ঠিক না। এয়ারক্রাফট যে ধরেন এই এয়ারক্রাফটটা সকালবেলা কমপ্লিট চেকিং করে যখন সবকিছু ইয়ে হয় তখন এটা চলে আসে অপারেশনে, পাইলট নিজে দেখে, নিজে ইয়ে করে সব ঠিকঠাক আছে। আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফটের একটা লগ বুক থাকে, কোন জিনিসটা কখন বদল হয়েছে সেগুলো সব ইতিহাস থাকে, যেটা এখন ইনভেস্টিগেটিভ, যদি কোনো ফল্ট থেকে থাকে সেগুলো শাস্তি হবে, তারপরে এই এয়ারক্রাফটটা টেক অফ করে। কিন্তু তারপরেও দেখেন পৃথিবীতে এই যে সেদিন আহমেদাবাদে হলো, বা তার আগে একটা সিরিজ অফ মনে আছে বোয়িং এর 727 or something, মানে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছিল, পরে তারা দেখলো যে এটা কোন সমস্যা বোয়িং এ, তো তারপরে সারা পৃথিবীর ওই এয়ারক্রাফট গুলো গ্রাউন্ড করে ওটা চেঞ্জ করে, এখন এগুলো তো হতে পারে। শেষ করার আগে আমি বলে নিই যে আমাদের প্রশ্ন করা উচিত, ওই কেউ প্রশ্ন করছে না যে এই স্কুলটা যে ওখানে হলো, এই স্কুলটা এই লাইনে একদম মানে জিরো লাইনে যে স্কুলটা হলো, এটার পারমিশন ছিল কিনা, এবং এইটার কি কত তালা পর্যন্ত ছিল বা কি ধরনের, এবং আরো যেটা হচ্ছে সেগুলো নিয়েও সাবধান হতে হবে। অনেকে করে কি, হয়তো 10 তলার পারমিশন আছে, 16 তলা বানায় ফেলছে, হয়তো 4 তলার পারমিশন নিয়েছে ঠিকই, পরে আস্তে করে আরো 2 তলা বানাইছে, কোনো ইন্সপেকশন নেই, কোনো একদম স্পষ্ট আপনার বক্তব্য। কিন্তু যখনই কোনো এরকম দুর্ঘটনা ঘটে তখনই আমরা এটা নিয়ে কথা বলি, যেখানে পারমিশন ছিল কিনা, এবং কোনো কিছুরই আসলে পারমিশন ছিল না, সেটা অগ্নি দুর্ঘটনা হোক বা যেরকম দুর্ঘটনাই হোক না কেন, কোথাওই আমাদের দেশে পারমিশন থাকে না। অতএব এই প্রশ্নটাও খুব মানে একদমই সবখানেই প্রশ্ন করা যায় যে এই বাসার পারমিশন আছে কিনা, ওই বিল্ডিং এর পারমিশন আছে কিনা, 5 স্টার হোটেলের উপরতলা করা হলো তার পারমিশন আছে কিনা, সবখানে দেখা যাবে গোজামিল রয়ে গেছে। ডাক্তার আব্দুল নূর তুষার, এই মানে দুর্ঘটনা সম্পর্কেও যেই মানে নানান রকম কথা যে চলে আসছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এই সরকারের উপরে যে প্রভাব খাটান অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনি একটা পোস্ট করছেন, তিনি বলছেন সেনাপতিদের দুর্নীতি ও অবহেলার করুণ পরিণতি দেশের জন্য কতটা ভয়াবহ হয়। এই শিরোনামে বলছেন, এটা ভুলে গেলে চলবে না যে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ক্ষমার অযোগ্য অবহেলার কারণে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পেরেছে। সাধারণ জনগণের প্রতি তাদের কোনো অঙ্গীকার, শ্রদ্ধা কিংবা দরদ নেই। তিনি আরো বলছেন, সশস্ত্র বাহিনীর তরুণ অফিসার সৈনিকদের প্রতিও এই সকল কর্মকর্তাদের কোনো দরদ বা দায়বদ্ধতা নেই। তিনি এটি বলছেন যে দুর্নীতি, অযোগ্যতার কারণ। এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
দেখেন, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ তার নিজের জীবনকে বিপন্ন করে না। আপনি দেখবেন যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমরা অনেক দুর্নীতিবাদ বলেছি, কিন্তু নিজেদের জন্য তারা খারাপ গাড়িটা কিনে না। এরকম কোন বাহিনী নিজের জন্য খারাপ বস্তু কিনা, নিজের জন্য খারাপ আহ, বিমান কিংবা খারাপ সাবমেরিনটা কিনবে না, কারণ এটা সে নিজে উঠবে যেতে। কেউ দুর্নীতি করলে কোথায় করে জানেন? দুর্নীতি করে অন্যের ব্যবহার সেই জায়গাতে করে যেখানে তার নিজের তেমন যেতে হয় না। যেমন ধরেন লোকজন সেতু কালভার্ট এগুলোর উপরে করে, নিজের সেই এলাকার না, অন্য এলাকার। তো সে করতে থাকে দুর্নীতি। কিংবা ধরেন এমন একটা জায়গাতে দুর্নীতি করে যেটা করলে পরে 20-25-50 বছর ধরা পড়বে না, কারণ যে দুর্নীতি করে সেও কি ধরা পড়তে চায়? মানে এগুলা হচ্ছে পপুলিস্ট রিমার্ক। এগুলা করলে পরে ফেসবুকে দ্রুত লাইক শেয়ার হয়, ভিউ হয়। এগুলো করলে ডলার আছে, পাউন্ড আছে, কি আছে জানি না, আমি তো মনে চাই না, আমি ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় সবসময় উস্কে দেওয়ার একটা প্রবণতা ইউটিউবারদের মধ্যে আছে, ফেসবুকারদের মধ্যে আছে। এবং কিছু না জানা কোনো অপরাধ না, কারণ আমরা কেউই সবকিছু জানি না, কিন্তু একটু হোমওয়ার্ক করা যেতে পারে, একটু পড়াশোনা করা যেতে পারে। কারো কারো আগ্রহ থাকে যন্ত্রপাতির প্রতি, যেমন আমার ছোটবেলা থেকে এই যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, গাড়ি, এগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো কোনো অনুষ্ঠানে আমার পেছনে অনেক গাড়ি সাজানো। এই গাড়িগুলো খুব ছোট ছোট মডেল, কিন্তু এগুলো রেপ্লিকা। হ্যাঁ, আমি এই এই রেপ্লিকা কালেক্ট করতে পছন্দ করি। এরকম শখ থাকলে কারো শখের লোকজন সেখানে কথাবার্তা একটা বলতে পারলেও পারতে পারে, কিন্তু এগুলো তো কোনো স্পেশালিস্টের মতামত না। আমি যেটা বলি এটা কোনো স্পেশালিস্টের মতামত। এইখানে স্পেশালিস্টের মতামত দিয়েছেন একটু আগে ইশফাক সাহেব, উনি হচ্ছেন স্পেশালিস্ট, বিকজ উনি এই বিমানটি উনি জানেন, এটার মধ্যে হচ্ছেন, এটা ইনি ধরেছেন। আমি শুধু বাইরে থেকে আমার এই শখের গল্প করতে পারি। তো এই দুইটা কিন্তু কখনো এক হবে না। আমি লক্ষ্য করেছি যে এই শখের গল্পকাররা ফেসবুকে এসে যা বলেন সেটাই আইন কানুন নিয়ম ইতিহাস সব হয়ে যায়। এই প্রশ্নটা খুবই লেজিটিমেট যে একটা ল্যান্ডিং পাথওয়েতে কি কারণে এইরকম বহুতল ভবন তৈরি হবে এবং পাশে আবাসিক এলাকা তৈরি হবে। আপনি দেখেন নিপুণ যেন একটা আবাসিক এলাকা, সেখানে সব ভিআইপিরা থাকে। এটাও কিন্তু একেবারে এয়ারপোর্টের কোল ঘেঁষতে, এবং এয়ারপোর্টের কোল ঘেঁষে আরেকটা হচ্ছে রানওয়ে সিটি, সেটা একেবারে রানওয়ের সাথে। এরকম যে আবাসিক এলাকার পারমিশন দিয়েছেন যারা, এরা তো আর সেনাবাহিনীর লোক না। এই আবাসিক এলাকার পারমিশন গুলি দিয়েছেন সিভিলিয়ান প্রশাসন, এবং এই প্রশাসন এগুলো পারমিশন দেওয়ার সঙ্গে আলোচনা করেছেন কয়তলা হবে, কি হবে, তাদের টেকনিক্যাল নলেজ আছে। আমাদের এই বিমানবন্দরটা কিন্তু একটা বড় ব্যাপার আছে। এটা এইখানে যুদ্ধজাহাজ যে রানওয়ে ইউজ করে, সে একই রানওয়েতে আবার কমার্শিয়াল এয়ারলাইনেরও সেখানেই নাম। এবং আমরা যখন উড়ে যাই এই বিমানবন্দর থেকে, আমরা কিন্তু দেখতে পাই সারিবদ্ধ বিমান বাহিনী, প্লেন সাজানো আছে, হেলিকপ্টার সাজানো আছে। আমরা প্রায় একটা মানে সামরিক বেসামরিক কোলাবোরেশনের মধ্যে দিয়ে এই এয়ারপোর্টটা চলে, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এই এয়ারপোর্টটার মধ্যে অনেক অবৈজ্ঞানিক কাণ্ড কারখানা করা হয়েছে। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এই কয়েকদিন পরে দেখবেন কিছু রাজনৈতিক দল গিয়ে হাজির হবে। নতুন যে টার্মিনালটা হয়েছে, এটার সামনে একটা কার পার্কিং আছে, সেই কার পার্কিংটার একটা ঢাকনা আছে, সেই ঢাকনার মধ্যে শাপলা আছে। আপনি এনসিপিকে শাপলা দিয়ে দেন, 2 দিন পরে লোকে বলবে এই শাপলা তুলে ফেলতে হবে, এটা একটা দলের প্রতীক। মানে এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। আমরা কোনো কাজ ভেবে করি না, আমরা সব কাজ হচ্ছে করে ভাবি। তো যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুর্ঘটনা, এইটা পিছনে ষড়যন্ত্র খোঁজার কোনো কারণ নেই। কেননা ষড়যন্ত্র করে কেউ পাইলটের জীবন বিপন্ন করে না, কেউ মানুষের জীবন বিপন্ন করে না এইভাবে, যেখানে বিপন্ন হলে পরে বিরাট কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা আছে। ষড়যন্ত্রকারীরা কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিতে কেন? ফলে এটা কোনোভাবে আমি মনে করি না যে আমাদের বাহিনীর কাউকে এই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। কোনো ব্যক্তি দায়ী হতে পারে, দায়ী হতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করি। এগুলো যারা করছে তারা দেশের, আমি শত্রুই বলবো, কারণ উস্কানিমূলক বক্তব্য। এখানে সবাই যার যার পজিশন থেকে ছুটে গেছে। আমি যেটা একটু আগে আরেকটা চ্যানেলে বললাম যে আমাদের এয়ারফোর্সের রেস্কিউ হেলিকপ্টার উইদিন মিনিটস তারা ওখানে গেছে, আমাদের ফায়ার ফাইটিং, এয়ারফোর্সের ফায়ার ফাইটিং গেছে, সিভিল এভিয়েশন এয়ারপোর্ট থেকে গেছে, এবং সিভিলের ফায়ার ফাইটিং সেখানে গেছে, রেস্কিউ করেছে। এবং বরঞ্চ প্রবলেম করেছেন আমাদের সাধারণ জনগণ, তো হাজার হাজার লোক ছুটে গেছে। তারা একটা ক্রিয়েট, বাংলাদেশ এটা হয়, ক্রাউড সেখানে কন্ট্রোল করতে হয়েছে, সেটা পুলিশ করেছে। এবং আমাদের হসপিটাল গুলো দেখেন, যদিও আমরা অনেক ডাক্তারদের ক্রিটিসাইজ করি বা ইয়ে করি, কিন্তু হসপিটাল গুলোর সঙ্গে সঙ্গে তারা মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। যারা ছুটিতে ছিল, যারা শহরে ছিল, তারা যার যার হসপিটালে তারা চলে গেছে। আর বিশেষ করে তো বার্ন ইউনিট, মানে হ্যাটস অফ টু, মানে আমাদের স্যালিউট করা উচিত, এই ধরনের একটা ইনস্টিটিউশন বাংলাদেশে আছে। তারা অ্যাবসলিউটলি সঙ্গে সঙ্গে গিয়ার আপ হয়ে গেছে। কিন্তু বার্ন ইউনিটে গিয়ে অবস্ট্রাকশন কারা করেছে?
বললে তো বলবেন যে রাজনীতি করে, কিন্তু এই আমাদের রাজনীতিবিদরা সেখানে গিয়ে তাদের ক্যামেরা সহ তাদের ইয়ে সহ তারা যেখানে তারা রিকোয়েস্ট করছে, প্লিজ আপনারা যাইয়েন না, এখানে জার্ম ফ্রি কন্ডিশন, এদের সব থেকে ভালনারেবল, কিন্তু আমরা গেছি। কিন্তু যাদের দায়িত্ব তারা ঠিকই করছে, আমাদের ডাক্তাররা, নার্সরা, আমাদের ইয়ে যে ভলান্টিয়ার্স যারা ছিল নানান সিভিল ইয়ে থেকে, দে হ্যাভ ডান ওয়ান্ডারফুল। তো এবং আমার মনে হয় এই ধরনের উনি যেসব বক্তব্য দিয়ে থাকেন, এগুলো আসলে দেশের মধ্যে একটা আরো অশান্তি সৃষ্টি করার একটা দুরভিসন্ধি ছাড়া আমি আর কিছু বলবো। এবং দেখেন এই পুরো ঘটনাটার মধ্যে বলা হচ্ছে যে এটা অমুকের দুর্নীতি, তমুকের দায়। এটা কোনো ব্যক্তির অসুবিধা হতে পারে, ধরেন কেউ মেনটেনেন্স করেছে, হয়তো একটা ভুল করেছে, হয়তো একটা জিনিস ওভারলুক হয়েছে, হয়তো কোন একটা যন্ত্র পুরনো হয়ে গিয়েছিল, অথবা ওই মুহূর্তে কাজ করে নাই। কারণ যন্ত্র তো কোনো দেবতার নিয়ন্ত্রণ, মানে দেবতা না, সে কোনো ভুল করে। এটা বোধহয় প্রায় 20-25 বছর আগে হয়েছিল জাপান এয়ারলাইন্স এর একটা ইয়েতে, এয়ারক্রাফট, ওর যে পিছনে এলিরন থাকে সেখানে কয়েকটা স্ক্রু টেকনিশিয়ান ভুল করেছে, আকাশে সেই এলিরন খুলে যাওয়াতে অনেকক্ষণ ওইটা ফ্লাই করে আলটিমেটলি সমস্ত প্যাসেঞ্জার মারা গেছিল। তো এটা ভুল হতে পারে, এরকম ভুল হয়, যেমন তদন্ত চলছে আমাদের এয়ার চিফ প্রশাসক তিনি বলেছেন তদন্ত। বোয়িং এর যে ম্যাক্স যে বিমানগুলি একাধিকবার দুর্ঘটনায় পড়ে, সেন্সরের প্রবলেম, এটা একটা সেন্সরের প্রবলেম। এই সেন্সরটা যেটা করতো সেটা হচ্ছে যে যখন প্লেন ক্লাইম্ব করে তখন এই সেন্সরটা তাকে তার উচ্চতা সম্পর্কে ধারণা দিত। এই সেন্সরটা রং ইনফরমেশন দিয়েছে, প্লেন ক্লাইম্ব করছে কিন্তু পাইলট ইনফরমেশন পাচ্ছে যে প্লেনটা পড়ে যাচ্ছে। সো পাইলট কি করছে, সেটাকে আরো ক্লাইম্ব করাচ্ছে এবং ক্লাইম্ব করতে এবং প্লেন স্টল করেছে। কারণ আপনি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের চেয়ে বেশি প্লেনকে ক্লাইম্ব করিয়ে দেন তাহলে প্লেন স্টল করে এবং তখন প্লেনটা পড়ে গিয়েছে। এবং এটা সম্পূর্ণ একটা সেন্সরের ত্রুটি। এবং এই সেন্সরটা কেন ত্রুটিগ্রস্ত হয়েছিল, ওয়াশ করার সময় এই সেন্সরের উপরে যে পানি এবং অন্যান্য বিষয় ব্যবহার করা হয়েছিল, সেইটাই সেন্সরটাকে যে ক্ষতি করে সেইটা তাদের কোনো ধারণার মধ্যে ছিল না। অতি সামান্য কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটা নতুন প্লেন পড়ে গিয়েছিল। এবং এই একই জিনিস কিন্তু আমাদের এশিয়াতে একটা এয়ারলাইন্স হয়েছে, পড়ে গেছিল। আমাদের এই ঘটনাটা, এই দুর্ঘটনাটার পেছনেও কিছু কারণ আছে কিনা তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে। আপনারা বলছেন যে এই প্রচারণাগুলোকে, সেটার জন্য তো জি সঠিক প্রচারণা বলে মনে করছেন, বলতে পারেন না যে গোটা বাহিনী দায়ী, দীর্ঘদিন ধরে চলে আসা সকল, তাহলে তো সব প্লেন পড়ে যাইতো, একটা পড়বে কেন? এগুলো ঠিক না, স্পষ্ট। আমরা যেন ভুলভাবে কাউকে দোষী না করি। আর এই প্লেনটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে এটার অমুক সময় এটা বানানো ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, হ্যাঁ, তো আইফোন 7 ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, কিন্তু যাদের হাতে আইফোন 7 আছে সব নষ্ট হয়ে গিয়েছে। মেনটেনেন্স করলে কিন্তু মানুষ, আমার যেমন আইফোন 7 না, আইফোন 6 কাজ করছে এখনো পর্যন্ত। তো যারা এগুলা কিনেন তারা কিন্তু 20-30 বছর এটাকে চালান। আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু 747 উঠে, 747 কিন্তু ডিসকন্টিনিউড, কিন্তু ওনারটা মেইনটেইন। আমি জানি না ঠিক বলছি কিনা, ঈশ্বর। আমাদের এই এয়ারক্রাফট যেটা ক্র্যাশ করলো, আমরা তো 13 বছর পুরনো, জানেন আপনি, জেগুয়ার 45 ইয়ার্স ওল্ড, সারা পৃথিবীতে আর কেউ ইউ করে না। এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে এই জেগুয়ার গুলো প্রাইমারিলি রাখা হয়েছে অ্যান্টি শিপিং রোল। ইট হ্যাজ গট অ্যান্টি শিপিং মিসাইলস এবং দে আর সাপোজ টু গো এন্ড অ্যাটাক enemy ships in the sea. So ultimately it will be replaced. MiG-29 is navalized version